আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় প্রায় 18,000 শিশু নিহত। পাস্ট টুডে জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের পরিচালক মনিরাল বারোশ, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শুরুর পর এ পর্যন্ত প্রায় 18,000 ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে। তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 17,954 জন শিশু এবং 12,365 জন মহিলা নিহত হয়েছে। এরপর জানাবো, মানবিকতার নামে প্রতারণা, ফিলিস্তিনি বিজ্ঞানী উচ্চ শিক্ষিতদের সরানো, ইসরায়েলি ফরাসিদের ষড়যন্ত্র ফাঁস। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইউরো মেডিটোরিয়াম হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আব্দু বলেছেন, অধিকৃত জেরুজালেমে অবস্থিত ফরাসি দূতাবাস ইসরায়েলি সেনাবাহিনীর সাথে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গাজায় বিজ্ঞানী এবং সংস্কৃতি ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মূলত তারা পিএইচডি ডিগ্রিধারী সহ মেধাবী যারা আছে তাদেরকে গাজা থেকে সরিয়ে নিয়ে তাদের দেশেই কাজে লাগাতে চায়। এটি একটি গুরুতর অপরাধ বলে বর্ণনা করেছেন তিনি। এদিকে হামাস আত্মসমর্পণ করবে না বললেন ব্রিটিশ বিশ্লেষক। হামাসের অন্যতম নেতা মাহমুদ মারধাবি সম্প্রতি ঘোষণা করেছেন যে প্রতিরোধ শক্তিগুলোকে নিরস্ত্রীকরণের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আলোচনা অযোগ্য বিষয়। জানাবো, কূটনীতি ধ্বংস করায় ইসরায়েলি প্রচেষ্টার ব্যাখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 21 জন ব্রিটিশ আইন প্রণেতার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি আজ তার এক্স অ্যাকাউন্টে লেখা একটি পোস্টে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা ইন্নার বরাত দিয়ে পাস্ট টুডে আরও জানিয়েছে, ওই টুইটে তিনি আরও বলেছেন, পূর্ববর্তী ঘটনাগুলি বিবেচনা করে আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী অশুভ শক্তির পরিকল্পিত যে কোনো নাশকতা এবং সন্ত্রাসী অভিযান মোকাবেলায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। এবং সর্বশেষ জানাবো, প্রতিষ্ঠার পর থেকে দেশ সংস্কার করে আসছে বিএনপি, দাবি করলেন তারেক রহমান। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকেই তারা সংস্কার করে আসছে। সংস্কার প্রক্রিয়া কোনো নতুন কিছু নয়। বিএনপি ক্ষমতায় গেলে তারা 31 দফার মাধ্যমে আবারও দেশটাকে সংস্কার করে একটি ভালো জায়গায় নিয়ে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে দিন, যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই সংবাদটি জানতে পারে। গাজায় প্রায় 18,000 শিশু নিহত। পাস্ট টুডে জানিয়েছে গাজা উপত্যকায় স্বাস্থ্য বিভাগের পরিচালক মনির আল বারোশ, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 18,000 ফিলিস্তিনি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 17,954 জন শিশু এবং 12,365 জন মহিলা নিহত হয়েছে। পাস্ট টুডে আরও জানিয়েছে, গাজার স্বাস্থ্য বিভাগের এই পরিচালক গাজা উপত্যকার স্বাস্থ্য খাতকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। গাজার স্বাস্থ্য পরিস্থিতি প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ায় মুখোমুখি উল্লেখ করা হয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের পরিচালক বলেছেন, গাজার বাইরে 22,000 রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন, যার মধ্যে 13,000 জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গাজার 6 লক্ষের বেশি শিশু স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী প্রতিবন্ধীর ঝুঁকিতে রয়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে যদি গাজা উপত্যকায় টিকা প্রবেশ না করে তাহলে 6,02,000 শিশু পক্ষাঘাত এবং স্থায়ী প্রতিবন্ধী হওয়ার ঝুঁকিতে পড়বে। গাজা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা কেন্দ্রগুলোকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়ে ঘোষণা করেছে যে দখলদার সরকারের আক্রমণের ফলে হাসপাতালের অভ্যন্তরে নিবিড় পরিচর্যা ইউনিট এবং বিকল্প জ্বালানি সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে
উঠে গাজার স্বাস্থ্য কর্মকর্তা মুনির আল বারোশ ঘোষণা করেছেন যে গাজার ২০টি হাসপাতালে সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়েছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ৫১,৩০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আহতের মোট সংখ্যা ১,১৭,০৯৬ জনে পৌঁছে গেছে। মানবিকতার নামে প্রতারণা, ফিলিস্তিনের বিজ্ঞানীসহ উচ্চশিক্ষিতদের সরানো ইসরায়েলি ফরাসি ষড়যন্ত্র ফাঁস। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইউরো মেডিটারেনিয়াম হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আবদুল্লাহ বলেছেন, অধিকৃত জেরুজালেমে অবস্থিত ফরাসি দূতাবাস ইসরায়েলি সেনাবাহিনীর সাথে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গাজার বিজ্ঞানী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তিত্ব, চিকিৎসক, প্রকৌশলী, ইতিহাসবিদ এবং সংস্কৃতি ও পুরাকীর্তি বিষয়ক বিশেষজ্ঞরা এর আওতায় ধরা হয়েছে। পাসটুডের তথ্য বলছে, একটি ইহুদিবাদী ইসরায়েল বৃহত্তর পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার আওতায় গাজা উচ্চশিক্ষিত ব্যক্তিত্বদের সরিয়ে নেওয়া হবে। হুট করে এই খবরটি শুনলে এটাকে মানবিক পদক্ষেপ বলে মনে হলো এর পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের প্রধানের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রামি আব্দু এই প্রসঙ্গে আরও বলেছেন, বোমাবর্ষণের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা এখন তথাকথিত মানবিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করছে। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ইহুদিবাদীদের স্বপ্নের ভূখণ্ড গড়তে ইসরায়েলে ৫ পর্যায়ে পরিকল্পনা নিয়ে লেখা প্রকাশ করেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীরা গাজাকে ফিলিস্তিনি মুক্ত করার জন্য তাদের ইচ্ছার কথা বারবার ঘোষণা করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনা ৫টি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। গণমাধ্যমকে চুপ রাখা, জনসংখ্যা হ্রাস করা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং অবশেষে দখলদারের কাজে কূটনৈতিক বৈধতা অর্জন করা। কিন্তু ইহুদিরা এই ধরনের কর্মকাণ্ড করে তারা ধরা পড়ে গিয়েছে বলে জানা গেছে। হামাস আত্মসমর্পণ করবে না, ব্রিটিশ বিশ্লেষক। হামাসের অন্যতম নেতা মাহমুদ মারধবি সম্প্রতি ঘোষণা করেছেন যে প্রতিরোধ শক্তিগুলোকে নিরস্ত্রীকরণের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ কোনো প্রতিরোধ যোদ্ধারাই কখনোই তারা আত্মসমর্পণ করবে না। যদি আত্মসমর্পণ করার হয়ে থাকে তাহলে ওই প্রতিরোধ যোদ্ধা বাহিনীটি ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে এর আগে অনেক প্রতিরোধ যোদ্ধারা যারা বিভিন্ন শক্তির কাছে আত্মসমর্পণ করার পর তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে। হামাস যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, পৃথিবীতে অন্য কোনো শক্তি তাদের পাশে দাঁড়ায়নি। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড তাদের সামনে করা খুবই অযৌক্তিক প্রশ্ন, কারণ হামাসের যোদ্ধারা কখনোই তাদের মনোবল ভাঙেনি। তারা সবসময় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের সশস্ত্র অভিযান চালিয়ে গিয়েছে। পৃথিবীতে অন্য কোনো শক্তি এখনও হামাস যোদ্ধাদের মতো এত সুসংগঠিতভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলেনি। তারা জল, স্থল এবং এমনকি গেরিলা যুদ্ধেরও কৌশলের কাছে ধরাশয়ী হচ্ছে। সুতরাং ইহুদিবাদী ইসরায়েলের যদি এই ধরনের কোনো ইচ্ছা থাকে যে তারা হামাসকে নিরস্ত্রীকরণ করবে, সুতরাং সেটি হবে তাদের সবথেকে বড় ভুল। এ সময় তারা জানিয়েছে, কখনোই হামাসের যোদ্ধারা তারা আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ বলতে হামাস কিছু বোঝে না। হামাস হয়তো যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে যাবে, তা না হলে প্রতিরোধ করে তারা বিরোধী পক্ষকে দমিয়ে দিবে। কিন্তু হামাসের যোদ্ধারা অতীতে কখনোই আত্মসমর্পণ করেনি বা অস্ত্র জমা দেয়নি। ভবিষ্যতেও তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের যোদ্ধারা। প্রতিষ্ঠার পর থেকে দেশের সংস্কার করে আসছে বিএনপি, বললেন তারেক রহমান। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে সব ধরনের সংস্কার করে আসছে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিএনপি সবসময় বাংলাদেশের মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেভাবে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে তারা সংস্কার করছে। আর এই সংস্কারের মাধ্যমে
বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, আমাদের নেতাকর্মীদের সুসংগঠিত হতে হবে, কারণ নেতাকর্মীরা যদি সুসংগঠিত না হয় তাহলে বাংলাদেশে নতুন করে আবারও ষড়যন্ত্র তৈরি হবে। সুতরাং সুসংগঠিত হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। বিএনপি যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে, এর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আরও ধৈর্য ধারণ করুন, দেশ সংস্কার কার্যক্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। তবে বিএনপি কখনোই সংস্কারের বিরোধী নয়। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তারা সংস্কার কার্যক্রমকে সবসময় ভালোভাবে দেখে। বিএনপি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এর প্রতিষ্ঠাতা আমাদের সবার পছন্দের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন স্বাধীন চেতা মানুষ। তার রাজনৈতিক দলটি হচ্ছে বিএনপি। বিএনপি সবসময় জনগণের জন্য কল্যাণ বয়ে আনে বলেও মন্তব্য করেছেন তিনি।